আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। যুক্তরাষ্ট্রের কবর রচিত ও উন্নত বিশ্ব ব্যবস্থায় ইরানের উত্থান। হাজার হাজার ইসরায়েলি সেনা বরখাস্ত, কারণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। হিজবুল্লাহর সপ্তাহ ড্রোনে যেভাবে নাস্তানাবুদ ইসরায়েল। বিপাকে নেতানিয়াহু ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির তথ্য প্রকাশের আহ্বান 30 মার্কিন আইন প্রণেতার। হরমুজে ফ্রান্সের বাণিজ্যিক জাহাজে হামলা, রক্তাক্ত কয়েকজন নাবিক। ফিরে এলো রক্তাক্ত রাজনীতি, পশ্চিমবঙ্গে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা। তামিলনাড়ুর রাজনীতিতে ভূমিকম্প, ডিএমকে সঙ্গ ত্যাগ করে বিজয়ের পাশে কংগ্রেস। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কবর রচিত ও নতুন বিশ্ব ব্যবস্থার ইরানের উত্থান। মধ্যপ্রাচ্য তথা বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমেই দুর্বল হয়ে আসছে এবং এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে। ইরানের প্রথম সারি সংবাদ মাধ্যমগুলোর প্রথম পাতায় এই সুরি ফুটে উঠেছে। বার্তা সংস্থা সিএনএন বলছে, দেশটির রক্ষণশীল থেকে শুরু করে সংস্কারপন্থী সব ধারারই সংবাদপত্রই বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির ব্যর্থতা এবং আমেরিকার অভ্যন্তরীণ ও বৈশ্বিক দুর্বলতাকে প্রাধান্য দিয়ে খবর প্রকাশ করেছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের বর্তমান অবস্থান এবং চীনের সঙ্গে ক্রমবর্ধমান সমীকরণকে তারা ওয়াশিংটনের পরাজয় হিসেবে চিত্রায়িত করেছে। ইরানের প্রভাবশালী রক্ষণশীল দৈনিক কাইহান তাদের প্রধান শিরোনামে লিখেছে, ট্রাম্পের পাহাড়সম উদ্যোগ শেষ পর্যন্ত ইঁদুর প্রসব করেছে। সংকীর্ণ হয়ে এলো হরমুজ প্রণালী। পারস্যের একটি জনপ্রিয় প্রবাদ ব্যবহার করে পত্রিকাটি বোঝাতে চেয়েছে যে ট্রাম্প প্রশাসন বড় বড় উদ্যোগের কথা বললেও বাস্তবে তার ফল হয়েছে অতি নগণ্য। পত্রিকাটি আরো দাবি করেছে যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং কোনো আন্তর্জাতিক জাহাজই এখন আর যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করতে পারছে না। অন্যদিকে সংস্কারপন্থী পত্রিকা হিসেবে পরিচিত শাহরুখ তাদের প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান পরিস্থিতির উপর আলোকপাত করেছে। আজকে পত্রিকাটির প্রধান শিরোনাম ছিল, তেল আবিবের ফাঁদে আটকা পড়েছে আমিরাত। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, ওয়াশিংটন এবং ইসরায়েলের সঙ্গে সখ্যতা বজায় রাখতে গিয়ে আমিরাতের মতো আঞ্চলিক শক্তিগুলো কৌশলগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে পত্রিকাটি বেজিং এর অর্থনৈতিক পদক্ষেপের কথা উল্লেখ করে জানিয়েছে যে চীন তার ছোট শোধনাগারগুলোকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানি তেল কেনার নির্দেশ দিয়েছে, যা কার্যত আমেরিকার অর্থনৈতিক আধিপত্যের মুখে বড় চ্যালেঞ্জ। এছাড়াও ইরানি দৈনিক ফার্তিহেক তাদের প্রথম পাতায় ট্রাম্পের শাসনশৈলী ও ট্রাম্পিজমকে যুক্তরাষ্ট্রের পতনের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে। পত্রিকাটির শিরোনাম ছিল, ট্রাম্পে ডেকে আনবে আমেরিকার বিনাশ। নাৎসি ভাবধারার রূপক ব্যবহার করে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন কর্তৃত্ববাদী এবং রাজনৈতিকভাবে একঘরে হিসেবে উপস্থাপন করেছে। সামগ্রিকভাবে ইরানের গণমাধ্যমগুলো এই বার্তাই দিতে চেয়েছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন কেবল ইতিহাস এবং বিশ্ব এক নতুন মেরুকরণের দিকে ধাবিত হচ্ছে, যেখানে ওয়াশিংটন ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছে। হাজার হাজার ইসরায়েলি সেনা বরখাস্ত, কারণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। গাজার যুদ্ধ শুরুর প্রথম বছরে মানসিক অসুস্থতার কারণে হাজার হাজার ইসরায়েলি কর্মকর্তা ও সেনাকে বরখাস্ত করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস জানিয়েছে, বরখাস্তের এই সংখ্যা 7,240 জনের বেশি। প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধের সময় মানসিক অসুস্থতার কারণে হাজার হাজার সেনাকে চাকরি থেকে বরখাস্ত করার তথ্য ইসরায়েলি সেনাবাহিনী গোপন করছে। বরখাস্ত হওয়া সেনাদের সংখ্যা সংক্রান্ত সমস্ত তথ্য তারা সরবরাহ করেনি। হারেস আরো জানিয়েছে, তারা 2025 সালে সেনাবাহিনীর মুখপাত্রের কাছে সম্পূর্ণ তথ্য চেয়েছিল, কিন্তু ইসরায়েলের তথ্য স্বাধীনতা আইনের অধীনে দিতে হবে এই যুক্তিতে অনুরোধটি প্রত্যাখ্যান করা হয়। ফলে 2025 সালের জুনের শুরুতে সম্পূর্ণ তথ্যের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ দাখিল করা হলেও সামরিক বাহিনী এখনো কোনো জবাব দেয়নি। দৈনিকটির মতে, তথ্য প্রদানের এই বিলম্ব আইন লঙ্ঘন করে, কারণ আইন অনুযায়ী কর্তৃপক্ষকে 30 দিনের মধ্যে অনুরোধের জবাব দিতে হয় এবং শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে 120 দিন পর্যন্ত সময় বাড়ানোর অনুমতি রয়েছে। কর্মী অধিদপ্তরের একজন রিজার্ভ কর্মকর্তা বলেছেন, এটা স্পষ্ট, সেনারা যে পরিমাণ মানসিক চাপের সম্মুখীন হচ্ছে তা জনসাধারণ জানুক, সেনাবাহিনী সেটা চায় না। হারেস জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি সেনাবাহিনী অভূতপূর্ব সংখ্যক মানসিক রোগে আক্রান্ত সেনার সমস্যা মোকাবিলা করে আসছে। সংবাদপত্রটির মতে, সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের সূত্রগুলো মনে করে এই ঘটনার ব্যাপকতার কারণে সামরিক বাহিনীর এ সংক্রান্ত তথ্য প্রকাশ না করার পেছনে কারণ আছে, আর তা হলো তারা আশঙ্কা
করছে, এটি জনমনে আঘাত হানতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজা অবরোধের সময় যুদ্ধে অংশ নেওয়া অনেক সেনা গুরুতর মানসিক কষ্টের কথা জানিয়েছেন এবং বলেছেন যে তারা যুদ্ধে ফিরতে অক্ষম। পরিসংখ্যান অনুসারে মানসিক অবস্থার কারণে ৭,২৪১ জন কর্মকর্তা ও সেনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। হিজবুল্লাহর সত্তা ড্রোনে যেভাবে নাস্তানাবুদ ইসরায়েলের উত্তর সীমান্তে যুদ্ধের চিত্র বদলে দিচ্ছে নতুন প্রযুক্তির ফাইবার অপটিক ড্রোন। যুদ্ধক্ষেত্রে এখন আর বিমান বা ক্ষেপণাস্ত্রের গর্জন নয়, বরং শোনা যাচ্ছে ছোট, কম খরচের কিন্তু নির্ভুল এই ড্রোনের গুঞ্জন। বিশ্লেষকদের মতে এসব ড্রোন ইসরায়েলের নিম্ন উচ্চতার আকাশ প্রতিরক্ষায় একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা উন্মোচন করেছে। হিজবুল্লাহর ব্যবহৃত এই ড্রোনগুলো খুব ব্যয়বহুল নয়, তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এগুলো জ্যাম করা কঠিন হওয়ায় ইসরায়েলি বাহিনীর জন্য নতুন কৌশলগত চাপ তৈরি করছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান এসব ড্রোন ইতোমধ্যে কৌশলগত প্রতিবন্ধকতা, মানসিক চাপ এবং অপারেশনাল ব্যয় বাড়িয়ে দিয়েছে। কিভাবে কাজ করে এই ড্রোন? ফাইবার অপটিক ড্রোনের প্রধান বৈশিষ্ট্য কার্যপদ্ধতি তারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এই ড্রোনগুলো অপারেটরের সাথে একটি অত্যন্ত পাতলা ফাইবার অপটিক কেবল বা তারের মাধ্যমে সরাসরি যুক্ত থাকে, যা 15 থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর জন্য জ্যামিং বা বিকল করা অসম্ভব। যেহেতু এগুলো কোনো রেডিও ফ্রিকোয়েন্সি বা জিপিএস সিগন্যাল ব্যবহার করে না, তাই ইসরায়েলের নতুন উন্নত ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি বা রাডার একে শনাক্ত বা প্রতিহত করতে পারে না। কম খরচ ও সহজ উৎপাদন। প্রতিটি ড্রোন তৈরিতে মাত্র 300 থেকে 400 মার্কিন ডলার খরচ হয়। এগুলো স্থানীয়ভাবে 3D প্রিন্টিং প্রযুক্তি এবং সাধারণ যন্ত্রাংশ ব্যবহার করে তৈরি করা হচ্ছে। ড্রোনটি অপারেটরকে লক্ষ্যবস্তুর হাই রেজোলিউশন ভিডিও পাঠাতে পারে, ফলে অপারেটর অত্যন্ত নিখুঁতভাবে ট্যাঙ্ক, সাজোয়াজান বা সেনা অবস্থানে আঘাত হানতে সক্ষম। হালকা ফাইবার গ্লাস বডি এবং অনেক নিচ দিয়ে ওড়ার কারণে রাডারে এগুলো ধরা পড়ে না। ইসরায়েলের অত্যাধুনিক ট্রফি প্রতিরক্ষা ব্যবস্থা বা রাডার অনেক ক্ষেত্রে এই ড্রোনগুলোকে শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে। এই ড্রোন যুদ্ধ নতুন কোনো ধারণা নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে মানবহীন হামলার ধারণা চালু হয়। পরবর্তীতে বিভিন্ন যুদ্ধে এর ব্যবহার আরও বিস্তৃত হয়। মধ্যপ্রাচ্য এর নজির রয়েছে। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধে মিসাইলে তার নিয়ন্ত্রিত প্রযুক্তি ব্যবহার হয়েছিল। বিপাকে নেতানিয়াহু, ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির তথ্য প্রকাশের আহ্বান 30 মার্কিন আইন প্রণেতার। যুক্তরাষ্ট্রের 30 জন ডেমোক্রেট আইন প্রণেতা দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে। টেক্সাসের কংগ্রেসম্যান ওয়াকিন কোস্ট্রোর নেতৃত্বে পাঠানো এক চিঠিতে তারা বলেন, মধ্যপ্রাচ্যে কার্যকর পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ নীতি তৈরি করা সম্ভব নয় যদি ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে সরকারি নীরবতা বজায় রাখা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি বা সৌদি আরবের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নীতি নির্ধারণ করতে হলে চলমান সংঘাতে জড়িত একটি গুরুত্বপূর্ণ পক্ষের পারমাণবিক অস্ত্র সক্ষমতা সম্পর্কে অস্বচ্ছতা রাখা যৌক্তিক নয়। আইন প্রণেতারা আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যেভাবে অন্যান্য দেশকে পারমাণবিক স্বচ্ছতার মানদণ্ডে বিচার করে, ইসরায়েলের ক্ষেত্রে একই নীতি প্রয়োগ করা উচিত। বর্তমানে ইসরায়েল তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে কিনা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার বা অস্বীকার করে না। একইভাবে হোয়াইট হাউসও দীর্ঘদিন ধরে এ বিষয়ে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে। ডেমোক্র্যাট আইন প্রণেতারা বলেন, কংগ্রেসের সাংবিধানিক দায়িত্ব হল মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য, সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধি এবং প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানা, কিন্তু তারা মনে করেন এ ধরনের তথ্য তাদের দেওয়া হয়নি। চিঠিতে তারা ইসরায়েলের সম্ভাব্য ওয়ারহেড সংখ্যা, উৎক্ষেপণ ব্যবস্থা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা, ডিমোনা স্থাপনায় কি উৎপাদিত হয় এবং ইসরায়েলের সামরিক নীতিমালা ও রেড লাইন সম্পর্কে যুক্তরাষ্ট্র কি জানে এসব তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। আইন প্রণেতারা আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সম্পর্কে খোলাখুলি স্বীকার করে। তাই ইসরায়েলের ক্ষেত্রে একই ধরনের স্বচ্ছতা থাকা উচিত বলে তারা মনে করেন। তথ্যসূত্র দ্য টাইমস অফ ইসরায়েল। হরমুজে ফ্রান্সের বাণিজ্যিক জাহাজে হামলা, রক্তাক্ত কয়েকজন নাবিক। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে ফ্রান্সের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ফরাসি শিপিং কোম্পানি CMA-CGM জানিয়েছে, হরমুজ অতিক্রম করার সময় সান অ্যান্টনিও লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কয়েকজন নাবিক আহত হয়েছে এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। কোম্পানির মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সংঘটিত এই ঘটনা গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। চলমান সংঘাতে এর মধ্যে শত শত জাহাজ আটকে পড়েছে এবং বৈশ্বিক
তেল বাণিজ্যের প্রায় 20% কার্যত স্থবির হয়ে পড়েছে। তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। ফ্রান্স সরকারের মুখপাত্র মাউদ বলেছেন, এই হামলায় ফ্রান্স সরাসরি লক্ষ্যবস্তু ছিল না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার অগ্রগতির কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে পরিচালিত সামরিক অভিযানে সাময়িক বিরতি দেওয়া হবে। ফরাসি শিপিং কোম্পানি CMA-CGM আরও জানায়, আহত নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঘটনার বিস্তারিত বিষয়ে তারা আর কিছু জানায়নি। এর আগে গত মাসেও একই প্রণালীতে তাদের একটি জাহাজ সতর্কতামূলক গুলির মুখে পড়েছিল, যদিও তখন কেউ আহত হয়নি। প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাত শুরুর সময় উপসাগরে তাদের 14টি জাহাজ আটকা পড়েছিল। অন্যদিকে একই সময়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর ইরাকি কুর্দিস্তানের একটি এলাকায় ড্রোন হামলা চালায় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা। ভারতের বিধানসভা নির্বাচনে রেশ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গে ফিরে এলো রক্তাক্ত রাজনীতি। বুধবার রাতে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। ভারতের বিভিন্ন গণমাধ্যম পুলিশ সূত্রের বরাত দিয়ে জানায়, তার মাথায় পরপর 3টি গুলি লেগেছে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে চন্দ্রনাথ মধ্যমগ্রামে থাকতেন। কাজের সূত্রে মধ্যমগ্রাম থেকে বারাসাতের দিকে যাচ্ছিলেন। দোহারিয়ার কাছে যশোর রোড সংলগ্ন এলাকায় একটি নম্বর প্লেটবিহীন মোটর বাইক থেকে হেলমেট পরা দুষ্কৃতীরা তার গাড়ির কাঁচ ভেদ করে পরপর গুলি চালায়। গুলি লাগে মাথা ও পেটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিগত 5 বছর ধরে চন্দ্রনাথ ছিলেন শুভেন্দু অধিকারীর সহায়ক ও ছায়াসঙ্গী। শুভেন্দুর সব রাজনৈতিক ও ব্যক্তিগত কার্যক্রম, যোগাযোগ, সভা সমাবেশের তদারকি সবকিছুর দায়িত্ব সামলাতেন তিনি। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে শুভেন্দু ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন। 9 মে বিজেপির সরকার গঠন করতে চলেছে এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে শুভেন্দুর নাম সবার উপরে। ঠিক এই সময়ে তার সবচেয়ে বিশ্বস্ত সহকারীর উপর এমন হামলা রাজনৈতিক প্রতিহিংসার গন্ধ ছড়াচ্ছে। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী দ্রুত পৌঁছে এলাকায় ঘিরে ফেলে। গুলিবিদ্ধ গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর পেয়ে বিজেপির একাধিক নেতা, বিধায়ক ঘটনাস্থলে এবং হাসপাতালে ছুটে যান। এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করছে অনেকে। তামিলনাড়ুর রাজনীতিতে ভূমিকম্প। ডিএমকে সঙ্গ ত্যাগ করে বিজয়ের পাশে কংগ্রেস। তামিলনাড়ুর রাজনীতিতে এক অভাবনীয় নাটকীয় পট পরিবর্তন ঘটিয়ে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতির বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্টুরি কাঝাগাম সরকার গঠনের পথে চূড়ান্ত ধাপে পৌঁছেছে। একদিকে দীর্ঘদিনের মিত্র ডিএমকের হাত ছেড়ে কংগ্রেসের বিজয় শিবিরে যোগদান, অন্যদিকে গদি রক্ষায় ডিএমকের ব্যর্থতা। সব মিলিয়ে দক্ষিণ ভারতের এই রাজ্যে এখন টানটান উত্তেজনা। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে 108টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করার পর সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর লেখকের সঙ্গে দেখা করেছেন টিভিকে প্রধান বিজয় থালাপতি। ম্যাজিক ফিগার 118 থেকে মাত্র 10টি আসন থেকে দূরে থাকা বিজয়ের জন্য সবচেয়ে বড় চমক হয়ে এসেছে কংগ্রেসের সমর্থন। 5 আসন থাকা কংগ্রেস বুধবার আনুষ্ঠানিকভাবে বিজয়কে সমর্থনের চিঠি দিয়েছে, যার ফলে বিজয়ের সমর্থন সংখ্যা এখন 112। বিজয় নিজে 2টি আসনে জেতায় একটি বাদ দিয়ে দীর্ঘদিনের মিত্র ডিএমকে সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসের এই সিদ্ধান্ত তামিলনাড়ুর রাজনীতিতে ভূমিকম্পের সৃষ্টি করেছে। কংগ্রেস নেতা প্রবীণ চক্রবর্তী এবং কেসি বেণুগোপাল নিশ্চিত করেছে, মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর সঙ্গে আলোচনার পরে কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস জানিয়েছে, এই জোট শুধু সরকার গঠনের জন্য নয়, বরং আগামী লোকসভা স্থানীয় নির্বাচনও বজায় থাকবে। এই ঘটনায় ক্ষুব্ধ ডিএমকের মুখপাত্র সারাভানান আনাইদুরাই মন্তব্য করেছেন, কংগ্রেস তামিলনাড়ুর মানুষের পিঠে ছুরি মেরেছে এবং 2টি ক্যাবিনেট পদের লালসায় নিজেদের অস্তিত্ব ধ্বংস করেছে। বৃহস্পতিবার চেন্নাইয়ের বিজয়ের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। কংগ্রেস নেতা প্রবীণ চক্রবর্তী জানান, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে কংগ্রেস একটি শর্ত জুড়ে দিয়েছে, জোটে এমন কোনো শক্তিকে রাখা যাবে না যারা সংবিধানের আদর্শে বিশ্বাসী নয়। রাজ্যপাল এখনো বিজয়ের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুরোপুরি নিশ্চিত নন, তাই ম্যাজিক ফিগারের জন্য বাকি 6 আসন নিশ্চিত করতে জোট তৎপরতা শুরু করেছে ডিভিকে। গুঞ্জন রয়েছে, বিরোধী দল এআইএডিএমকে 47 জন বিধায়কের মধ্যে অন্তত 30 জন বিজয়কে সমর্থন দিতে আগ্রহী। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। যুক্তরাষ্ট্রের কবর রচিত ও উন্নত বিশ্ব ব্যবস্থায় ইরানের উত্থান।
হাজার হাজার ইসরায়েলি সেনা বরখাস্ত, কারণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। হিজবুল্লাহর সত্তা ড্রোনে যেভাবে নাস্তানাবুদ ইসরায়েল। বিপাকে নেতানিয়াহু ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির তথ্য প্রকাশের আহ্বান 30 মার্কিন আইন প্রণেতার। হরমুজে ফ্রান্সের বাণিজ্যিক জাহাজে হামলা, রক্তাক্ত কয়েকজন নাবিক। ফিরে এলো রক্তাক্ত রাজনীতি, পশ্চিমবঙ্গে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা। তামিলনাড়ুর রাজনীতিতে ভূমিকম্প, ডিএমকে সঙ্গ ত্যাগ করে বিজয়ের পাশে কংগ্রেস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।